ভারতের আদানির সঙ্গে আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ চুক্তি নিয়ে হাইকোর্টের রুল, পুনর্বিবেচনার জন্য তদন্ত কমিটি করতে হবে 1 মাসের মধ্যে। যারা এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কি আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের, বললেন ক্ষমতায় যেতে নয়, রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য ভোট চায় দলটি। শেখ হাসিনা কেন পালালেন, দলটির কর্মীদের সেই প্রশ্ন তোলা উচিত, বললেন আসিফ নজরুল। কাল উপদেষ্টা পরিষদে উঠছে ট্রাইব্যুনালের সংশোধনী আইন। সেন্ট মার্টিনে বাধাহীন পর্যটনের দাবিতে কক্সবাজারে সড়ক অবরোধ, আজও পোশাক শ্রমিকদের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান। ইজতেমায় মাওলানা সাদকে আসতে দিতে ডক্টর ইউনূস বরাবর স্মারকলিপি, শিগগির বৈঠক করে সিদ্ধান্তের আশ্বাস প্রেস সচিবের। বর্তমান গভর্নমেন্ট থেকে চাচ্ছি যে আমাদের আমির সাহেবকে আনার ব্যাপারে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়। ওনাদের কাছ থেকে আমরা স্মারকলিপি চেয়েছি, স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দিব। $184 বছরের পুরনো চুক্তি বাতিলে বিলের বিরুদ্ধে নিউজিল্যান্ডে মাওরি সম্প্রদায়ের র্যালি, আদিবাসীদের অধিকার রক্ষার আন্দোলনে মানুষের ঢল। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ভারতের আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্ন তুললেন হাইকোর্ট। সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞ রাখতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবকে 1 মাসের মধ্যে কমিটি গঠন করে পরবর্তী 2 মাসের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। একই সাথে এই চুক্তি কেন পুনর্বিবেচনা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি ফারহা মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। রিটকারী আইনজীবী শুনানিতে বলেন, এই চুক্তিতে বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা করা হয়নি, আদানির স্বার্থ দেখা হয়েছে, চুক্তিটি প্রতারণামূলক বলেও যুক্তি দেন তিনি। পরে হাইকোর্ট এই চুক্তির সব নথি 1 মাসের মধ্যে দাখিল করতে বলেছেন। 1 মাসের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে 2 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছেন হাইকোর্ট। শুনানিতে আদালত বলেন, দেশের স্বার্থেই আদানি চুক্তির পর্যালোচনা প্রয়োজন। যারা এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কি আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। আরেকটা কমিটি গঠন করতে বলেছেন রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এই চুক্তির আপনার যে প্রসেসটা আছে এই প্রসেসটা সম্পর্কে ইনকোয়ারি করে একটা রিপোর্ট জমা দেওয়ার জন্য একটা কমিটি গঠন করতে বলেছে। বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জাতির স্বার্থে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাষ্ট্রের স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে নির্বাচিত সরকার প্রয়োজন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সংস্কারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিষয়ে ফোকাস করতে হবে, তাই নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, অবশিষ্ট সংস্কার কাজ নির্বাচিত সরকার করবে। এছাড়া বিএনপি নির্বাচিত হলে সব দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করা হবে। মির্জা ফখরুল বলেন, বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করলেও কোনো দাবি আদায় কিংবা আওয়ামী লীগ সরকারকে হটাতে পারেনি। শেষ মুহূর্তে শিক্ষার্থীরা সেই অসম্ভবকে সম্ভব করেছে। এছাড়া গত 15 বছরে দেশের সব অর্জন ও প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। দ্রুত নির্বাচন দ্রুত করো, কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো, আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি
নষ্ট করতে চায় তারা মাথা চারা দিয়ে উঠছে। শুধু সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় রাখা উদ্বোধনী বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তবে সামগ্রিক সংস্কার শেষে নির্বাচন যুক্তিসঙ্গত নয়। জানান বিএনপিও সংস্কারের পক্ষে, তবে সেটা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। মঈন খান বলেন, জুলাই আগস্ট আন্দোলন কারো একার কৃতিত্ব নয়, দেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অর্জন হয়েছে। বলেন, জুলাই বিপ্লব শুধু বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না, সেটি ছিল গণতন্ত্র, ভোট ও মৌলিক অধিকার আদায়ের আন্দোলন, যার ধারাবাহিকতায় স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। নির্বাচনের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় প্রয়োজন, সেই সংস্কারগুলো সম্পাদন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। নির্দিষ্ট কিছু সংস্কারের কাজ শেষ করেই নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের 100 দিনের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন ছিল। সম্মেলনে উপদেষ্টা বলেন, দেশে এমন একটি নির্বাচন হবে যাতে মানুষ ভোট দিতে পারবে, অতীতের মতো ভুয়া ভোট হবে না। এছাড়া অপরাধী হিসেবে রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করার বিধান রেখে বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আইসিটি আইনের খসড়া প্রস্তাব তোলা হবে। শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে তোলা হয় প্রশ্ন। আসিফ নজরুল বলেন, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকলেও সাবেক প্রধানমন্ত্রী যেন অন্য দেশে চলে না যায়, সেজন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এক্সট্রা কনস্টিটিউশন আপনি বললেন, দেশে কেউ এখানে মানে এই আইনের মাধ্যমে কেউ স্পিকার হয়ে যায় নাই, ওইখানে যে কেউ ভিন্ন মত পোষণ করতে পারে, কিন্তু এইভাবে রাস্তা ব্লক করে দেওয়া, সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা, সাধারণ মানুষকে জিম্মি করা, এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা, আন্দোলনকারীরা মানে যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে, আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। আপনি আন্দোলন করবেন, আন্দোলনের তো নর্মস থাকা দরকার, কিছুটা নর্মস থাকা দরকার। আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না। কালকে আমি শুনেছি ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে। এটা কি ধরনের আন্দোলন? আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে নিউ মার্কেট থানার মামলায় 8 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় কামরুল ইসলামকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। তাকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত 8 দিনের মঞ্জুর করেন। সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কামরুল ইসলামের বিরুদ্ধে নিউ মার্কেট ছাড়াও বিভিন্ন থানায় হত্যা সহ একাধিক মামলা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাতেও আসামি আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম। রিমান্ড বাতিলের প্রার্থনা করেন তারা এবং জামিন শুনানি করেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা বিজ্ঞ আদালতের সেই যে আদেশে, যে অর্ডারে আমরা একজন আইনের ছাত্র হিসাবে, আইনজীবী হিসাবে মনে করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই, এবং সেই অর্ডারের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। সেন্ট মার্টিনের পর্যটনে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে দ্বীপের বাসিন্দারা। এতে সড়কের দুই পাশে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে আরও জানবো, সরাসরি এখন যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, এখনকার পরিস্থিতি কি? রাস্তা বন্ধের কারণে পর্যটকদের কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কিনা জানাবেন বিস্তারিত। শাওন, ভোগান্তি তো হচ্ছে, কারণ হচ্ছে এইটি হচ্ছে কক্সবাজারের গুরুত্বপূর্ণ সড়ক, এখানেই পর্যটক জোন। আর এই কারণেই অবশ্যই পর্যটক নয়, শুধু সাধারণ মানুষেরও ভোগান্তি হচ্ছে। তবে আমরা এখন পর্যন্ত দেখছি না যে এখান থেকে তারা যারা আন্দোলন করছেন তারা কোথাও সরে যাবেন বা তাদের আন্দোলন স্থগিত নয়, তাদেরকে সরে যাওয়ার জন্য ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে তাদের সরে যেতে বলেছেন, কিন্তু তারা না ছুট বন্ধার মতো এখনো পর্যন্ত আছেন। সেই সকাল থেকে 11টা থেকে আমরা দেখছি এখনো পর্যন্ত অনড় অবস্থানে বিক্ষোভ চলছে। একেবারে আপনাকে আমি যদি বর্ণনা করি, কক্সবাজার
কলাতলী পয়েন্ট থেকে বাস টার্মিনাল পর্যন্ত পুরো রাস্তা একেবারে কোনো গাড়ি চলাচল করতে পারছে না একদিকে। আর আমার বাম পাশে হচ্ছে হোটেল জোন। এখান থেকে কলাতলী থেকে একেবারে কক্সবাজার শহরের ঘুনগাছতলা মোড় বলে এই পুরো জায়গাটাই একেবারে রাস্তা বন্ধ, কোনো গাড়ি চলাচল করছে না, সাধারণ মানুষ চলাচল করছে পায়ে হেঁটে। আর এই অবস্থায় তারা অনড় অবস্থানে আছেন, তারা তাদের সিদ্ধান্তে অনড় আছেন, কোনোভাবেই তারা এখান থেকে যাবে না যতক্ষণ না জেলা প্রশাসক মহোদয় এসে তাদেরকে আশ্বস্ত না করেন আগামীকাল বা পরশু থেকেই পর্যটক যাতায়াত বা এ ধরনের একটা দাবি তারা দিচ্ছেন। তারা কিন্তু অনড় অবস্থানে আছেন এখন পর্যন্ত। অনেক ধন্যবাদ আপনাকে। বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে 3টি পোশাক কারখানা শ্রমিক। বিশৃঙ্খলা এড়াতে 8টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সকালে কারখানার ফটকের সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে, পরে মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল সড়কের চক্রবর্তী ও জিরানি এলাকায় অবস্থান নেয় বেক্সিমকো, ডরিন ও আইরিশ পোশাক কারখানার শ্রমিকরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে দুপাশের প্রায় 8 কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। আটকা পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। বিকল্প পথে চলাচল করছেন অনেকে। উত্তরাঞ্চলের গাড়িগুলো বিকল্প পথে রাজধানীতে আসা যাওয়া করছে, তাতেও কমছে না ভোগান্তি। গাড়িগুলো তো একটা সাথেই দিতেছে না, আমরা খুব কষ্ট করে ওদিকে যেতে হবে। আমি যাবো হচ্ছে বাইবেল, এখন এই মাল নিয়ে কিভাবে যাওয়া সম্ভব হয়? সাধারণ মানুষ আছে, শ্রমিক আছে, যারা আছে এই রোডে গাড়ি অফিসে আসতে পারতেছে না ঠিক টাইমে, এবং গাড়ি ঘোড়া চলতেছে না রোডে। মাওলানা সাদকে ছাড়া এবার ইস্তেমা হতে দেয়া হবে না, হুঁশিয়ারি দিয়েছেন তার অনুসারীরা। ডক্টর ইউনূসের সাথে দেখা করতে সকালে কাকরাইল মসজিদ থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে যান সাদপন্থীরা। পরে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর তার প্রেস সচিব শফিকুল আলমের কাছে স্মারকলিপি দেন। প্রেস সচিব শিগগিরই দাবি দাওয়া নিয়ে বৈঠকের আশ্বাস দেন। সকালে রাজধানীর কাকরাইল মসজিদ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে রওনা দেন মাওলানা সাদের অনুসারীরা। তবে রমনার মোড়েই তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। মুসল্লিদের অভিযোগ, ষড়যন্ত্র ও বৈষম্যমূলকভাবে তাদের মুরব্বীকে আসতে দিচ্ছে না একটি পক্ষ। মাওলানা সাদকে ছাড়া এবার ইস্তেমা হতে দেয়া হবে না বলেও হুমকি দেন তার অনুসারীরা। ওনাদের মেহমান আসতে আমরা বাধা দেই না, আমাদের মেহমান আসতে কেন ওনারা বাধা দিবে? মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে যে ইস্তেমা দেওয়া হলো, ওই ইস্তেমাতে উনি আসবেন, বয়ান করবেন, এটা তো ইনসাফের কথা। আজকে পুরা দুনিয়া থেকে মেহমান আসার জন্য তৈয়ার, কিছু লোকের মিথ্যাচারিতার কারণে উনি আসতে পারতেছে না। এ সময় মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়ার দাবিতে স্মারকলিপি নিয়ে 10 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করার দাবি জানান তারা। খবর পেয়ে ছুটে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রধান উপদেষ্টা বরাবর দেয়া স্মারকলিপি গ্রহণ করেন তিনি। সেই সাথে প্রধান উপদেষ্টার সাথে শিগগিরই বৈঠকের আশ্বাসও দেন তিনি। আলোচনা তো চলছে, সেখানে তো এখন এই ফাইনাল কিছু তো আর হয়নি। আর আমরা ওনাদের স্মারকলিপিটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দেখি এরপরে যেটা পরবর্তীতে করে থাকি। পরে আলেম ওলামারা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। অন্তর্বর্তী সরকার আগের মতো বৈষম্যমূলক আচরণ করবে না বলেও আশা করেন তারা। আলহামদুলিল্লাহ, ফেরেজ সচিব শফিক সাহেব এসে আমাদেরকে রিসিভ করেছেন। উনি আমাদের হাত থেকে লিখিত আকারে আশ্বাস করেছেন যে ইনশাল্লাহ প্রধান উপদেষ্টার কাছে উনি এটি পেশ করবেন এবং আমাদের সমস্যাটাকে সমাধান করার জন্য চেষ্টা করবেন। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি প্রথম ধাপ এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে ও ভবনে অস্থায়ী আদালতের কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে আলিয়া মাদ্রাসার মাঠে বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন করে তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, জীবন দিয়ে হলেও তারা মাঠ রক্ষায় প্রস্তুত। 26 নভেম্বরের মধ্যে অস্থায়ী আদালত অপসারণ করে স্থাপনাটি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করারও দাবি তোলেন তারা। দাবি মানা না হলে প্রয়োজনে আগামীতে আরো বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেয় শিক্ষার্থীরা। দাবি মানা না হলে 28 নভেম্বর থেকে লাগাতার অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। কখনো বা বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠ নামে আমাদের এই সরকারি মাদ্রাসায় আলিয়ার নিজস্ব সম্পত্তিকে তারা দখল করার সর্বোচ্চ পায় তারা
স্বৈরাচারের কোনো চিহ্ন, কোন পদধূলি এই আলিয়ার মাটিতে আমরা থাকতে দিব না। আমরা আমাদের আলিয়া মাদ্রাসার কেন্দ্রীয় খেলার মাঠে এই আদালত আর দেখতে চাই না। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় অবস্থানে তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর পাহারায় রয়েছেন পুলিশ সদস্যরা। আজ অন্তর্বর্তী সরকার প্রধানের পাশাপাশি অন্যান্য উপদেষ্টার সঙ্গে আরেকটি বৈঠকের কথা রয়েছে শিক্ষার্থী প্রতিনিধিদের। 3 কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় রূপান্তরের কমিটি না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। সড়ক ও রেল অবরোধ না করে ক্যাম্পাসের ভেতরেই ক্লোজ ডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন সহ ক্যাম্পাসে অবস্থান এবং বিক্ষোভ মিছিল করছে তারা। এদিকে ক্যাম্পাস ঘিরে জলকামান ও টিয়ার শেল নিয়ে অবস্থান করছে বিপুল পুলিশ সদস্য। আমরা দ্বিতীয় কোনো পথ দেখছি না আমাদের এই অ্যাফিলিয়েটেড থেকে মুক্তি হওয়ার জন্য। আর সেদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের স্বার্থে রাজি নয়, কারণ তারা একটা ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেছে। এখানে কোনো ইন্টারমিডিয়েট লেভেলের কোনো টিচার নাই, স্নাতক এবং স্নাতকোত্তর বসে লেখাপড়া হয়, তাহলে আমরা এখানে কলেজ রেখে কী লাভ? শিক্ষা উপদেষ্টা সহ তারা ইন্টারনাল মিটিং করে আমাদের সিদ্ধান্ত জানাবে। এই সিদ্ধান্ত যদি আমাদের পক্ষে না আসে তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এই মুহূর্তের পরিস্থিতি একটু জেনে নিতে চাই। তিতুমির কলেজ থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। সাফা, সকাল থেকেই তো তিতুমির কলেজের এই আন্দোলন আপনি কাভার করছেন। এই মুহূর্তের পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছ থেকে। পরবর্তী কর্মসূচি সম্পর্কে কিছু জানা গেল কি? পরবর্তী কর্মসূচি আসলে জানা যাবে যদি প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের যে বৈঠকটি হবার কথা সেই বৈঠকটি যদি হয়। সেক্ষেত্রে শিক্ষার্থীদের 14 সদস্যের একটি প্রতিনিধি দল তারা প্রস্তুত হয়ে আছেন। তাদেরকে বলা হয়েছে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিরা বসবেন এবং এই সিদ্ধান্ত গতকালই কিন্তু দেওয়া হয়েছিল। গতকাল রাতে যে 12 জন শিক্ষার্থী তারা সচিবালয়ে গিয়েছিলেন এবং সেখানে যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকে প্রথমে সিদ্ধান্ত বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য যে একটি কমিটি করা হবে, যে কমিটি যাচাই বাছাই করবে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা আছে কিনা, যৌক্তিকতার থাকলে সেটা কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে যদিও সেখান থেকে সরে এসে আজকের যে বৈঠকটি আছে সেই বৈঠকের কথা বলা হয়েছে। শিক্ষার্থীরা এখন সেটার জন্য অপেক্ষা করছেন এবং একই সঙ্গে ক্যাম্পাসে এখন ক্লোজ ডাউন কর্মসূচি পালন করছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা আন্দোলনরত। তারা ক্লাস পরীক্ষা বর্জন করেছেন এবং ক্যাম্পাসে তারা কিছুক্ষণ পরপর বিক্ষোভ মিছিল করছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীরা বলছেন যে আজকের যে বৈঠকটি হবে সেই বৈঠকে যদি এমন কোনো আশ্বাস তারা পান, তারা যদি চাইবেন সেটি হচ্ছে 3 কার্যদিবসের মধ্যে ওই কমিটি অথবা একটি কমিশন গঠন করা, যারা এই বিষয়ের অর্থাৎ বিশ্ববিদ্যালয় রূপান্তরের বিষয়ের যে যৌক্তিকতা সেই যৌক্তিকতা তারা যাচাই করবেন। এমন যদি কোনো সিদ্ধান্ত না আসে 3 কার্যদিবসের এই টাইম ফ্রেমের মধ্যে, সেক্ষেত্রে তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন আরও বেগবান করবেন, আরও কঠোর আন্দোলনে যাবেন, এমনটা ঘোষণা দিয়েছেন। ইন দ্য মিন টাইম আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু ক্যাম্পাসের চতুর্দিকে এবং পুরো মহাখালীর যে মূল সড়ক সেখানে কিন্তু বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন। সাফা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, দুপুরের বাংলাদেশে আরও থাকছে রংপুরে একই স্কুলে 10 জোড়া যমজ শিশু নিয়ে বিশেষ প্রতিবেদন। শিক্ষার্থীদের আনাগোনায় মুখর বিদ্যালয় প্রাঙ্গণ, উচ্ছ্বসিত শিক্ষক সহপাঠীরা। দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। লাগামহীন অনিয়ম দুর্নীতিতে পর্যদস্ত সব খাত। টেনে তুলতে নানামুখী উদ্যোগ চলমান রয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে বলেন, ব্যাংক খাতের এই পরিণতির কারণ নিয়মনীতি না মানা। সাবেক গভর্নরকেও দায়ী করেন উপদেষ্টা। উচ্চ মূল্যস্ফীতির জন্য দুঃখ প্রকাশ করে জানান, নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। আগের সরকারের রাজনৈতিক ও অহেতুক প্রকল্প বাছাই করে তা বাতিল করার কথা জানান অর্থ উপদেষ্টা। গ্রাহকদের আস্থায় এখনো ফেরেনি ব্যাংক খাত। চাইবা মাত্র গ্রাহকরা পাচ্ছে না অর্থ। মূল্যস্ফীতি এখন আকাশচুম্বী। আয়ের সঙ্গে মিলছে না ব্যয়ের হিসাব। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে অর্থনীতির বর্তমান অবস্থা এবং করণীয় জানাতে সাংবাদিকদের মুখোমুখি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সঙ্গে ছিলেন অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান।
গুরুত্ব পায় মূল্যস্ফীতি, ব্যাংক বিমা, রাজস্ব ব্যবস্থাপনা, পুঁজিবাজার, বিদেশি ঋণ, উন্নয়ন প্রকল্প সহ নানা দিক। মূল্যস্ফীতি নিয়ে হতাশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা, বলেন নিয়ন্ত্রণে উদ্যোগের কমতি নেই। 1000 টাকা নিয়ে যাবেন, ওখানে যদি দেখেন যে ছোট্ট একটা সে ব্যাগের মধ্যে কতটা বাজার সব কিছু করতে পারে না, এটা ফ্যামিলি কত আপনার সে করে, তাই না? সেটা আমিও টের পাই, সবাই আমরা টের পাই। আমি ধরো সেই জন্য আমিও তো বাজারে যাই, আমারও তো দুঃখ লাগে সবারই, এবং সাধারণ মানুষের ডিফারেন্ট হয়ে। ব্যাংক খাতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিয়ম নীতি না মানা। এমন মন্তব্য করে উপদেষ্টা বলেন, আগে ব্যাংকের নিরীক্ষা রিপোর্টগুলো গভর্নর এবং ডেপুটি গভর্নররা আটকে দিতেন, ইচ্ছা মতো নেওয়া হতো ব্যবস্থা। সংকট হলেও এখন কোনো ব্যাংক বন্ধ করবে না সরকার। কিছু কিছু ব্যাংক আছে একেবারে মানে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমাদের ঠিক আসলে কোনো ব্যাংক কিন্তু বন্ধ করে দেওয়ার কোনো, আমরা বাংলাদেশটা ডোমিনো এফেক্ট হয়। অডিট রিপোর্ট নাকি গভর্নরের অ্যাপ্রুভাল লাগবে না, ডেপুটি গভর্নর, সেটা কেন? এর কোনো উদ্দেশ্য আছে? বাংলাদেশে আর্থিক খাত, এসব ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের প্রুডেন্সিয়াল নর্ম আর ম্যানেজমেন্ট নর্ম পরিপালন করে না। রাজনৈতিকভাবে নেওয়া উন্নয়ন প্রকল্প বাতিল করবে সরকার, স্পষ্ট করে উপদেষ্টা জানান। বড় অঙ্কের অর্থ ব্যয় করে অনেক প্রকল্প নেওয়া হয়েছে যার সুফল নেই। রাজনৈতিক বিবেচনা বা অহেতুকভাবে নেওয়া হয়েছে, এবং আমি এবং প্ল্যানিং সঙ্গে আমরা বসছি, কিন্তু তার প্রোগ্রেস কত। কর ফাঁকি ধরতে কাজ শুরু করেছে সরকার, জানান। আলাদা করা হবে কর প্রশাসন ও কর নীতি। উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে না, যারা অভিযোগ করছে তারা সঠিক রাস্তায় ছিল না। যারা রিয়েল ব্যবসায়ী লেভেল প্লেইং ফিল্ডে কাজ করতে চায়, ওদের দিতে হওয়ার কোনো কারণ নেই। দিতে হচ্ছে যারা অনেক কিছু করেছে, সেটা কালকে গভর্নরের তো কি জানি কে নাকি কারণ নাকি সব টাকাই নিয়ে চলে গেছে, তার দিতে হওয়ার যে টাকাই পায় নাই। অর্থ উপদেষ্টা মনে করেন, সাফল্যের সূর্য উদিত হয়েছে, সংস্কার উদ্যোগগুলো মুছে ফেলা যাবে না, দেশের মানুষই প্রতিরোধ গড়ে তুলবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। 1.5 মাসে চুয়াডাঙ্গায় 8টি হত্যাকাণ্ডের পর আতঙ্কিত স্থানীয়রা। পুলিশ বলছে, প্রতিটি অপরাধের ধরন অস্বাভাবিক এবং বিভৎস। বেশিরভাগ খুনই ব্যক্তি স্বার্থ অথবা আর্থিক সংশ্লিষ্টতার জেরে সংঘটিত। আলমডাঙ্গার বেলগাছি গ্রামের একটি মাঠ থেকে 13 নভেম্বর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায় সেটি পাশের গ্রামের ব্যবসায়ী তুষার আহমেদ সবুজের। এ ঘটনায় 3 জনকে আটকের পর পুলিশের দাবি, চাঁদা চেয়ে না পেয়ে এমন নৃশংস হত্যাকাণ্ড। পরদিন হাজরাহাটি বোয়ালমারি এলাকার একটি পানের বরজ থেকে খালেদা আক্তার মুন্নির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এভাবে গত 1.5 মাসে চুয়াডাঙ্গার 4টি থানায় অন্তত 8 জনকে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে। সবুজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। এমন ভাবেই মার্ডার করেছে, মার্ডার করার পরে তাকে পেট্রোল দিয়ে মোটরসাইকেল গার উপরে দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। গাড়ি পুড়াই দিছে, ওর কাছে 45,000 টাকার একটা ফোন ছিল, ফোনটা পুড়াই দিছে। এমন সে বড় অন্যায় বেঅন্যায় কাজ করেছিল, এটা মেনে নেওয়ার কোনো কথা না। সচেতন নাগরিকরা বলছেন, এমন খুনের ঘটনা উদ্বেগ জেলা জুড়ে। পরিবর্তিত পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে অপরাধীরা। সেই সাথে সামাজিক অবক্ষয়, অনৈতিক লেনদেন, সামাজিক অপরাধ বাড়াচ্ছে। পরিবর্তিত পরিস্থিতির কারণে এই বিষয়গুলোকে এক শ্রেণীর মহল কাজে লাগানোর চেষ্টা করছে, মানে অপব্যবহার করার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে বিচার চলার ফলে সমাজে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে অল্প সময় বিচার হবে, রায় হবে, সেটা নজির সৃষ্টি হচ্ছে না। যে খালি আইন দ্বারা, বিচার বিভাগ দ্বারা অপরাধকে নির্মূল করা সম্ভব না, কেবলমাত্র কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর সর্বোপরি এটাকে জনসচেতনতা যদি তৈরি না হয়, জনগণ যদি সচেতন না হয়, মানবিক মূল্যবোধ যদি আমাদের বৃদ্ধি না করে, তাহলে পারে আমরা কখনোই এই অপরাধ থেকে সমাজকে পুরাপুরি মানে সেভ করতে পারবো না। অপরাধ নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা পুলিশের। এই হত্যাকাণ্ড প্রতিরোধে আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে, মানে পরিবারকে, সমাজকে এবং পুলিশকে একসাথে কাজ করলে আমরা একটা ভালো সমাজ গড়তে পারবো বলে আশা করি। প্রত্যেকটি অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হলে স্বস্তি ফিরবে এলাকায়, বলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জিসান আহমেদ,
যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। গরু চুরির হিড়িক পড়েছে দক্ষিণ চট্টগ্রামে। সংঘবদ্ধ চোরচক্র প্রতি রাতেই হানা দিচ্ছে কোথাও না কোথাও। খামার, গোয়ালঘর কিছুই রেহাই পাচ্ছে না। কদিন আগে পটিয়ার এক খামার থেকে ১৯টি গরু চুরির ঘটনায় আতঙ্কে খামারিরা। চোরচক্রের একজন গ্রেপ্তার হলেও ধরা পড়েনি অন্যরা। গত ১৩ই নভেম্বর গভীর রাতে চট্টগ্রামের পটিয়ায় ARH এগ্রোতে এভাবেই হানা দেয় চোরের দল। লোহার গ্রিল ও গেটের তালা কেটে প্রহরীকে জিম্মি করে নিয়ে যায় ১৯টি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু। প্রত্যেক দিন রাতে কিন্তু আমরা একটা নিউজ পাচ্ছি, আর আমার এখানে যেটা ১৩ তারিখ হয়েছে, এটা কিন্তু আসলে আমাকে, আমার ফ্যামিলিকে এবং যারা আসলে ডেইরি ফার্মের সাথে যারা আসলে সংশ্লিষ্ট আছে, আমার প্রত্যেকটা মানুষ আমার মনে হয় আমার মতো করে সাফার। এর আগে গত ৩ নভেম্বর পটিয়ার উজিরপুরে গরু চুরির সময় এলাকাবাসীর বাধার মুখে পড়লে গুলি ছুড়ে পালিয়ে যায় ডাকাতরা। আহত হয় বেশ কয়েকজন। প্রথমে উপর দিকে দুইটা ফায়ার দিছে, তখন আমাদের শো করে মারে কি করেছে, গুলি করেছে। ওরা আমাদের দিকে গুলি করতেছে, আমরা তাদের দিকে এগোচ্ছি। রেগুলার গরু শুরু হইতেছে। একদিন পর এখান থেকে ১৯টা গরু নিছি, তারপর আমার 2টা নিছি। আমরা নিরাপদ নাই, এখানে আমাদেরকে আরো অস্ত্রের ভয় দেখাই, আমাদেরকে হুমকি দিতেছে। অভিযোগ আর মামলা ৩৫০-র উপরে হবে, কিন্তু একটা মামলার পরে থানায় সুরাহা দিতে পারে না আমাদেরকে। প্রশাসন যদি চায় এগুলো সবাইকে ধরে আমরা এক সপ্তাহের মধ্যে গরুগুলো উদ্ধার করতে পারবে, প্লাস এদেরকেও সাজা দিতে পারবে। প্রশাসনিক টহলও নেই এবং আমাদের সাথে কোনো তাদের সমান নেই। আমরা তাদের কোনো অভিযোগ দিলে সেটা তাদের কোনো আমলে নেই না। এসব ঘটনায় আতঙ্কে আছেন খামারিরা। নেপথ্যে অনেকে জড়িত বলে সন্দেহ তাদের। প্রায় অনেকগুলো খামারে প্রতিদিন চুরি হচ্ছে। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং এইভাবে যদি চুরি হতে থাকে, অনেকে কিন্তু খামার বন্ধ করে দিয়েছেন। অনেক খামার থেকে গরু চুরি হয়ে গেছে, অনেকে ভয়ে কিন্তু খামার বন্ধ করে দিয়েছেন। ডেইরি সেক্টর ডেভেলপমেন্ট আমাদের আজকে যেটা, এটা ৫০ বছরের ডেভেলপমেন্ট। আমরা যদি একবার আবার পিছনে যাই, আরও ১০০ বছর লাগবে। তা আমরা কেন পিছনে যাওয়ার রিস্কে যাব? এ ঘটনায় মুক্তার শাহ নামে চোরচক্রের একজন গ্রেফতার হলেও ধরা পড়েনি অন্যরা। খুব দ্রুতই আমরা এটাতে এই কনক্লুশনে যাব বলে আশা করছি এবং প্রত্যেকটা গরু চুরির ঘটনায় আমাদের আন্তরিকতার কোনো কমতি নাই। আমাদের এই সীমিত জনবল দিয়ে কিন্তু আমরা আমাদের এফোর্ট দিয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি পুরো পটিয়া থানা এলাকায়। শুধু পটিয়া নয়, পাশের কর্ণফুলী, আনোয়ারা ও বোয়ালখালী উপজেলাতেও চুরি বেড়েছে আশঙ্কাজনক হারে। যদি এভাবে চুরি রোধ করা না হয়, খামারিরা ক্ষতিগ্রস্ত হবে, খামার বন্ধ হয়ে যাবে। আমরা কিভাবে ব্যবসা করবো? অনেকজন এরকম ক্ষতি হলে আমরা ব্যবসা করার জন্য যা করতে পারতেছি না, সাহসও পাবো না। 2টার মধ্যে 3টার ভিতরে 4টার ভিতরে নেট কাটিয়ে প্রতিদিন এরকম হয়। দিন দিন এটা কিন্তু অ্যাকশন না হওয়ার কারণে কিন্তু দিন দিন বাড়ছে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। একটি বা দুটি নয়, 10 জোড়া যমজ শিশু পড়ছে রংপুরের এক প্রাথমিক বিদ্যালয়ে। দেখতে অবিকল একই রকম এই ক্ষুদে শিক্ষার্থীদের আনাগোনায় প্রতিদিনই মুখর থাকে বিদ্যালয় প্রাঙ্গণ। সহকর্মী সরকার মাজহারুল মান্নানের প্রতিবেদনে ব্যতিক্রমী সেই বিদ্যালয়ের বিস্তারিত। রংপুরের বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মাঠে খেলা করছে বিভিন্ন বয়সী শিশু। তবে তাদের মাঝে ব্যতিক্রম 10 জোড়া শিশু। প্রতিটি জোড়া যেন একে অপরের প্রতিচ্ছবি। এরা যমজ, দেখতে অবিকল একই রকম। ক্ষুদে শিক্ষার্থীদের আনাগোনায় মুখর শ্রেণীকক্ষ। দৈনন্দিন জীবনের সব কার্যক্রম একসাথেই করে থাকে যমজ শিশুগুলো। একসাথে ভাত খাই, একসাথে শুই, ঘুমাই, খাওয়া দাওয়া একসাথে করি, সব সময় খেলি। ঝগড়াঝাটি খুব কমই করি, কারণ ঝগড়াঝাটি করলে তো খেলা হবে না বেশি। দুষ্টুমি করলেও নিজেদের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে তাদের। মায়েরা জানালেন, শুধু খাবার বা ঘুমই নয়, কাপড়, খেলনা, জুতাও এক রকমের হওয়ার বায়না থাকে এই শিশুদের। কাপড় চোপড় ওদের কিন্তু এক রকমের পরানো হয়, জুতা থেকে সবকিছুই ওরা একই রকম। স্কুলে আসার সময় বোন রেডি হচ্ছে না, ভাই রেডি করে দিচ্ছে, আবার ভাইয়ের গেঞ্জি খুঁজে পাচ্ছে না, খুঁজে দিচ্ছে। এমনিতে এই দুষ্টুমি করে, আবার দেখো একজন না খেলে আরেকজন খায় না, যে আমার বোন খাবে তারপরে আমি খাবো। একই বিদ্যালয়ে 10 জোড়া যমজ শিক্ষার্থী নিয়ে উচ্ছ্বসিত শিক্ষক কর্তৃপক্ষ। শিশুরা যেন সমতা নিয়ে বেড়ে ওঠে, সেদিকে খেয়াল রাখার তাগিদ বিশেষজ্ঞদের। এই বিদ্যালয়ের যে শিক্ষক এবং শিক্ষিকা যারা আছে, তারা শিশুদের প্রতি একদম পিতৃমাতৃসুলভ আচরণ করে। এই আচরণের প্রতি আস্থা রেখে সম্মানীয় অভিভাবকগণ
তাদের শিশুদেরকে আমাদের কাছে দিয়েছে। তাদের জন্মের মতোই তারা যেমন একসাথে এসেছে সেই রকমভাবে যাতে কোনো লিঙ্গ বিভাজন যেন তাদের মধ্যে না গড়ে ওঠে আর কি, তারা যেন একটা সমতা শিক্ষা নিয়ে বেড়ে উঠতে পারে। যুক্তরাজ্যের হিউম্যান রিপ্রোডাকশন সায়েন্টিফিক জার্নালের গবেষণা তথ্য বলছে বিশ্বে প্রতি বছর 16 লাখ যমজ শিশু জন্ম নেয়। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। 2 সপ্তাহ পর রাজধানীর সিটি কলেজে শুরু হয়েছে ক্লাস পরীক্ষা। সকাল 7:30 থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। ধাপে ধাপে অন্য শ্রেণীর ক্লাস শুরু হবে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ক্লাস শুরু হয় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। আগামীতে যেন এমন পরিস্থিতি সৃষ্টি না হয় সে কথাও বলেন তারা। জানানো হয় শিক্ষার্থীদের সাথে প্রতি মাসে মতবিনিময় করবে কলেজ কর্তৃপক্ষ। 14 দিনের ক্ষতি পোষাতে বাড়তি ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে সিটি কলেজ। সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা। গেল 4 নভেম্বর ছাত্র বিক্ষোভের জেরে বন্ধ ছিল ক্যাম্পাস। ভালো হচ্ছে, সবকিছু স্বাভাবিক আছে। আমরা ক্লাস আগের মতোই মনোযোগী হয়ে ঠিকঠাক ক্লাস করতে পারছি। ভালো হয়েছে, কিন্তু এতদিন তো আন্দোলন চলছিল, বন্ধ ছিল, তো পড়ালেখা ক্ষতিটা হয়ে গেছে। কলেজ এতদিন বন্ধ ছিল, বাচ্চারা তো একদমই পড়াশোনা করেনি, কিন্তু এখন কলেজগুলো তো আমাদের বাচ্চাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। উৎসবমুখর পরিবেশে ক্লাস শুরু হয়েছে এবং আশা করি মাঝখানে যে সাময়িক সমস্যা সেটা তারা ভুলে গেছে এবং আমরা ভুলে গেছি এবং আমরা পূর্ণোদ্যমে আবার পাঠদান ও শিক্ষাদান কার্যক্রম এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আন্তর্জাতিক পুরুষ দিবস পালন করেছে এইড ফর ম্যান ফাউন্ডেশন। দুপুরে টিএসসিতে তারা মানববন্ধন করে, এরপর মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয়। এ সময় সমবেতরা বলেন, নারী নির্যাতনের মামলা দিয়ে পুরুষকে হেনস্থা করা হচ্ছে। বলেন, জেন্ডারের ভিত্তিতে নয়, লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে অপরাধের বিচার করা হোক। সমবেতরা বলেন, পুরুষ নির্যাতনের নারীরা তুলনামূলক এগিয়ে, তাই পুরুষ নির্যাতন বন্ধে সরকারের আলাদা সেল ও আইন হওয়া উচিত। তাদের বক্তব্য, পুরুষ পৃথিবীর বেশিরভাগ ঝুঁকিপূর্ণ কাজ করে, তাদের এইভাবে নির্যাতন করলে সমাজ এগোতে পারবে না। বলেন, নারী নির্যাতন আইনটি ঔপনিবেশিক, তাই এটি সংস্কার করতে হবে। মিথ্যা ধর্ষণ মামলা বন্ধ সহ 7 দফা দাবি জানান তারা। রাষ্ট্রের মধ্যে নারী, পুরুষ, শিশু সকলের জন্য সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে একটা লিঙ্গ নিরপেক্ষ আইন তৈরি করতে হবে। আমরা চাই এই দিবস এদেশের সকল পুরুষ পালন করবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে। আমরা আশা করব নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় যেখানে আছে সেখানে পুরুষদেরকে রাখা হয়নি। পুরুষ না, নারী না, সবাই আমরা একই আছি, আমরা কেউ আলাদা না। সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা আগাবো, কাউকে আমরা বৈষম্য হতে দিব না। মাওরি সম্প্রদায়ের অধিকার রক্ষার দাবিতে উত্তাল হল নিউজিল্যান্ডের রাজধানী। 184 বছরের পুরনো চুক্তি বাতিলে উত্থাপিত বিলের বিরোধিতায় রাজপথে নামে প্রায় 40,000 মানুষ। দেশটি স্মরণকালে সবচেয়ে বড় সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে রাজধানীতে জড়ো হয়েছে আন্দোলনকারীরা। 9 দিনের পদযাত্রার সমাপ্তি হয় ওয়েলিংটনে পার্লামেন্টের সামনে। কেবল আদিবাসীরাই নয়, ঐতিহ্যবাহী বিলের পক্ষে আওয়াজ তোলে সর্বস্তরের কিউইরা। হাতে মাওরিদের পতাকা, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, গায়ে ঐতিহ্যবাহী পোশাক, প্রতিবাদী স্লোগান আর হাক্কা ডান্স। মাওরিদের অধিকার রক্ষার আন্দোলনে যোগ দিতে ওয়েলিংটনের রাস্তায় মানুষের ঢল। ওয়েটাঙ্গি চুক্তি বাতিলে কিউই পার্লামেন্টে তোলা বিলের বিরোধিতায় 9 দিন আগে পদযাত্রা শুরু করে মাওরি সহ নিউজিল্যান্ডের আরও কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। দেশের নানা প্রান্ত থেকে মিছিল নিয়ে মঙ্গলবার রাজধানীতে পৌঁছায় বিক্ষোভকারীরা। পার্লামেন্টের সামনে অবস্থান নেয় তারা। 24 ঘন্টার জন্য আমাকে বহিষ্কার করা হতে পারে, পার্লামেন্টের গেট দিয়ে ঢুকতে না দিতে পারে, কিন্তু পরদিনই আমার গোষ্ঠীর 1 লাখ মানুষ মাথা উঁচু করে পতাকা নিয়ে এখানে হাজির হয়েছে। এদেশে আমাদের অধিকার খর্ব আর সার্বভৌমত্ব লঙ্ঘনের অধিকার কারণেই। প্রতিবাদ র্যালিতে অংশ নেন শহরের মেয়রও। উপস্থিত ছিলেন আলোচিত মাওরি আইন প্রণেতা হানা রাওহেতে। আমরা নিশ্চিত করতে চাই যা কেড়ে নেওয়া হয়েছে তা ছেড়ে দেব না। আমাদের ঐতিহ্য সংস্কৃতির জন্য লড়ব। মাওরি গোষ্ঠীকে সমর্থন দিতে এখানে এসেছি, কারণ তাদের কাছে তাদের ভূমি গুরুত্বপূর্ণ।
1840 সালে উপনিবেশ স্থাপনের সময় জমির অধিকার সংক্রান্ত একটি চুক্তি হয় ব্রিটিশ রাজ ও নিউজিল্যান্ডের আদিবাসী মাওরিদের মধ্যে, যেটি ওয়েটাঙ্গি চুক্তি নামে পরিচিত, যেখানে দেশের শাসন কার্য পরিচালনার নির্দেশনা রয়েছে। এতদিন তা অনুসরণ করা হলেও সম্প্রতি জোট সরকারের শরিক একটি দল চুক্তিতে পরিবর্তনের জন্য বিল উত্থাপন করে। এরপরই শুরু হয় উত্তেজনা। গত সপ্তাহে এ সংক্রান্ত বিলে ভোটাভুটির সময় পার্লামেন্টে ঐতিহ্যবাহী হাক্কা ডান্সের মধ্য দিয়ে প্রতিবাদ জানান মাওরি আইন প্রণেতারা। অবশ্য বিলটি পাশে প্রয়োজনীয় সমর্থন আদায় হয়নি এখনো। নিউজিল্যান্ডের 53 লাখ জনগোষ্ঠীর প্রায় 20 ভাগই মাওরি, তবে এখনও বিভিন্ন নাগরিক অধিকার থেকে বঞ্চিত তারা। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। ময়মনসিংহ শহর থেকে 61 কিলোমিটার দূরে পাহাড় ঘেঁষা সবুজ সুন্দর এই গ্রামের নাম কলসিন্দুর। সাফজয়ী দলের তহুরা শামসুন্নাহার সানজিদারা বড় হয়েছেন এখানকার আলো হাওয়ায়। ফুটবল বদলে দিয়েছে যে গ্রামের ভাগ্য। বিকাল 3টা বাজলেই প্রতিদিন নিয়ম করে মাঠে হাজির হয় শিউলি আজিম আর মারিয়া মান্দাদের অনুজরা। কলসিন্দুর স্কুল এখন তৈরি করছে ফুটবলের নতুন প্রজন্ম। তুমি বড় হয়ে আসলে কি হইতে চাও? খেলার মতন খেলার প্লেয়ার হতে চাই। আমার ভালো লাগে, বড় ফুরার মতন আমি খেলতে চাই জাতীয় টিমে। ওরা ভালো করে শিখেছে, তাই জন্য আমরাও চেষ্টা করব শেখার জন্য। অন্য যে কোনো পেশাদার ক্লাবের মতোই কোচের অধীনে চলে তাদের প্রশিক্ষণ। আনাড়ি থেকে পেশাদার হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা তাদের। ওয়ার্মআপের পরে আমরা 1 টাচ করলাম, 2 টাচ, তারপরে একটু গেম খেললাম। আমাদের আজকের প্র্যাকটিস এগুলো। তহুরাফু সানজিদাফু তারাও এই স্কুলে খেলছে, তাই তারা প্লেয়ার হয়েছে। তাদের মতো আমরা খেলে প্লেয়ার হতে চাই। কোচ বলছেন ইচ্ছা আর প্রচেষ্টার কোনো ঘাটতি নেই খুদে এই ফুটবলারদের। অভাব যা তা হচ্ছে সুযোগ সুবিধার। আমরা আসলে যারা ওই তৃণমূল নিয়ে কাজ করি, আমরা হলো ওই ফুটবলের যে বেসিকটা আছে, আমরা ফুটবলের বেসিকটা শিখাই দিই। প্রথম যখন আমি এই লাইনে আসছি তখন আসলে ভালোবাসা থেকেই আসছি, আর এখন হলো আমার প্রফেশনাল, আমার এটাই পেশা। আমি আর হলো দেখা গেছে যে বিভিন্ন টিমে আমি দেখে বিপিএলও টিম নিয়ে কাজ করি। এই কোচ আর খেলোয়াড়দেরও রয়েছে অভিভাবক, যাকে কলসিন্দুরের সব ফুটবলার ডাকেন মা বলে। সেই মালারানী সরকার জানালেন খেলার মাঠের নবীন এই মেয়েরা স্বপ্ন দেখাচ্ছে কলসিন্দুরকে। আমরা শুধু ওদেরকে সহযোগিতা করেছি, স্বপ্ন দেখাইছি। আর বাংলাদেশের যখন বিভিন্ন টুর্নামেন্ট হয় বিভিন্ন স্টেডিয়ামে আমি যাই, কারণ ওরা আমি দেখি কি মাঠে গিয়ে ওরা তাকায় দেখে আমি গেছি না। মা আসলে যেমন খুশি হয় না, মা মনে করেন মেয়ে বাড়িতে মা আসলে ছেলে মেয়ে খুশি হয়ে যায়, আমি মাঠে গেলে ওরা খুশি। এবং আমি ওদেরকে সবসময় স্বপ্ন দেখাই, তোমরা ভালো খেলো, এক সময় তোমাদের পরিচয় আমরা পরিচিত হব। তো সেটাই সত্য হয়েছে। এখন কলসিন্দুরকে সবাই চিনে। কলসিন্দুর মানেই নারী ফুটবল, নারী ফুটবল মানেই কলসিন্দুর। জাতীয় নারী ফুটবল দলের সদস্যদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধির পরামর্শ তার। চোখের সামনে স্বপ্ন বেড়ে উঠছে। এই স্কুল মাঠে ফুটবল খেলেই তহুরা সানজিদারা খেলছেন বিশ্বমঞ্চে। আজকের এই নবীন শিক্ষার্থী প্রতিনিধি হতে চান লাল সবুজের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ধোবাউড়া, ময়মনসিংহ। আর এই ছিল দুপুরের বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।